স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে মৌসুমী শান্তা। সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন আজ দেয়া হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, জানিয়েছে প্রেস উইং। আর আজ থেকে সীমিত পরিসরে অস্থায়ী পাশের সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারবেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। তবে এর আগের ইস্যু করা সব কার্ড বাতিলের সিদ্ধান্ত বহালই থাকবে। নতুন করে আবার আবেদন গ্রহণ ও বাছাইয়ের পর ইস্যু করা হবে নতুন কার্ড। বৃহস্পতিবার মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুনের পর রবিবার ডিজিটাল পরিচয়পত্র পাঞ্চ করে সকাল থেকে প্রবেশ করেন কর্মকর্তা কর্মচারীরা। তবে সিনিয়র সচিবরা ছাড়া কাউকে গাড়ি নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রবেশে কড়াকড়ি ছিল অন্য দিনের চেয়ে বেশি। সাংবাদিকদের সব কার্ড বাতিলের কারণে কোনো গণমাধ্যম কর্মীও প্রবেশ করতে পারেননি। পরে এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনায় বসে সাংবাদিকদের প্রতিনিধি দল। ভোটার তালিকায় তরুণদের আনতে কিছু পরিবর্তন আসবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন দিতে প্রস্তুত। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, ৩রা জানুয়ারির আগেই সরকারকে সুপারিশ জমা দেওয়া হবে। ঘনিয়ে আসছে সরকারকে সুপারিশমালা দেওয়ার সময়। এর মধ্যে বিভিন্ন অংশীজন, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী সহ অনেকের সাথে কথা বলেছে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন। রোববার সকালে নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠকে বসেন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। প্রায় ১ ঘণ্টা বৈঠক শেষে কথা বলেন তিনি। জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির কোনো সুপারিশ আছে কিনা তা নিয়ে কথা হয়েছে সিইসির সাথে। বলেন, নির্ধারিত সময়সীমার আগেই নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ জমা দেওয়া হবে। যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে ৩ তারিখ, জানুয়ারির ৩ তারিখ, আমাদের ৩১ তারিখে আমরা দেওয়ার চেষ্টা করব, তা না হলে ৩ তারিখে আমাদের ডেডলাইন। না ভোট ফিরিয়ে আনা সহ কয়েকটি সুপারিশের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। তো আমাদের কোনো সুপারিশ বা কোনো কিছু বক্তব্য আছে কিনা জানতে চেয়েছেন। যেগুলো ইলেকশনের জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলোর ব্যাপারে আমাদের কিছু সুপারিশ থাকবে। ভোটার লিস্টের মধ্যে হয়তো যদি ইয়াঙ্গার জেনারেশনকে যদি আনতে চায়, কিছু পরিবর্তন আনতে হবে। বলেন, সীমানা নির্ধারণ ও ভোটের তালিকার বিষয়ে কিছু আছে। এছাড়া নির্বাচনের জন্য জরুরি আরও কিছু সুপারিশ থাকবে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। এখন থেকে যে কোনো ফ্লাইটে মালিকবিহীন স্বর্ণ পাওয়া গেলে এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এয়ারলাইন্সগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে চিঠি দেওয়ার কথাও জানানো হয়েছে। তবে উড়োজাহাজ জব্দের যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা বিভ্রান্তিকর বলে দাবি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। স্বর্ণ চোরাচালান রোধে গেল নভেম্বরে দেশি বিদেশি সব এয়ারলাইন্সগুলোকে হুঁশিয়ারি করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে চিঠি পাঠানো হয়। কিন্তু ১.৫ মাস পর গত বৃহস্পতিবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটের নিচে বিশেষ ব্যবস্থায় রাখা ২০টি সোনার বার উদ্ধার করে এনএসআই ও শুল্ক গোয়েন্দা। চোরাচালানের পণ্য বহন করাই উড়োজাহাজটি জব্দ করা হয়েছে। এতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জবাবদিহিতার মধ্যে আসবে বলে মনে করেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা। দেশি বিদেশি সকল এয়ারলাইন্সকে কাস্টমস গোয়েন্দা থেকে একটি চিঠি দেওয়া হয়েছে। গোল্ড স্মাগলিংটা বেসিক্যালি মিডল ইস্ট থেকেই আসে। তো মিডল ইস্ট থেকে যাদেরকে প্রদান করা হয় ফ্লাইটে, সেটা ক্রু হইতে পারে অথবা স্টাফ হতে পারে, এ সমস্ত প্রদানের ক্ষেত্রেও যেন তারা একটু সতর্কতামূলক ব্যবস্থা নেয়। বিমানের লোকজনের সহযোগিতা ছাড়া কোনো যাত্রীর পক্ষে স্বর্ণ সিটের নিচে লুকানো অসম্ভব। উড়োজাহাজ জব্দের বিষয়ে বিমানকে কোনো চিঠি বা তথ্য জানায়নি কাস্টমস। এ বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ ও প্রচার করে বিমানের সুনামহানি করেছে বলে জানান জনসংযোগ কর্মকর্তা। আমাদের কাছে ওনারা কোনো ডকুমেন্ট, কোনো কিছু দেয় না, আমরা কিছু জানি না। খবরটা যখন পত্রিকাতে দেখছি তখন আমরা জানি যে এই ব্যাপারে আমরা কিছু জানি না। ১ দশক আগে ঢাকায় চোরাচালানের স্বর্ণ বহন করায় 2টি উড়োজাহাজ জব্দ করা হয়েছিল। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট বন্ধ হওয়ার আশঙ্কায় ক্ষোভ দানা বাঁধছে যুক্তরাজ্য প্রবাসী ও সিলেটবাসীদের মাঝে। ২০২০ সাল থেকে সরাসরি ৩টি ফ্লাইট ছিল এই রুটে। এর মধ্যে গত অক্টোবরে বন্ধ হয়ে যায় একটি। তাছাড়া আগামী এপ্রিলের পর থেকে অনলাইন টিকিট বুকিং বন্ধ রাখার খবর আসছে সামনে।
সরাসরি ফ্লাইট অব্যাহত রাখতে নানা আন্দোলন কর্মসূচিও চলছে দুই দেশে। নর্থ ইংল্যান্ডে বসবাস অন্তত 2.5 থেকে 3 লাখ প্রবাসী বাংলাদেশির, যাদের অধিকাংশই সিলেটের। ম্যানচেস্টার সিলেট সরাসরি ফ্লাইটের সুবিধা পাচ্ছেন বার্মিংহাম, নিউক্যাসল, সান্ডারল্যান্ড, গ্রেটার ম্যানচেস্টার ও পুরো স্কটল্যান্ডের প্রবাসীরা। নির্বিঘ্নে যাত্রার কারণেই জনপ্রিয় হয়ে ওঠে এই রুট। তবে লাভজনক হওয়া সত্ত্বেও এই রুটের 3টি ফ্লাইটের মধ্যে একটি বন্ধ হয়ে গেছে। তাছাড়া আসছে এপ্রিলের পর অনলাইন টিকিট বুকিং বন্ধ রাখার খবরে এই রুটে ফ্লাইটের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় প্রবাসীরা। আমরা রিকোয়েস্ট করব বর্তমান সরকারের কাছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন এই ফ্লাইটটি চালু রাখুন। সিলেট ম্যানচেস্টার বিমানের যে ফ্লাইট আছে এই ফ্লাইট কোনো ক্রমেই বন্ধ হতে পারে না, কারণ এটা যদি বন্ধ হয় তাহলে আমরা যারা বিদেশে আছি নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি আমাদের অনেক অসুবিধা হবে। এ বিষয়ে সভা সমাবেশ ও ম্যানচেস্টারের সহকারী হাইকমিশনের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন তারা। This is a very highly valued service. People from all our community right across the north of England use it. কে চালু রাখার জন্য যে দাবিনামা আমাদের কাছে জমা দেওয়া হয়েছে, তো এই দাবিনামা আমরা শীঘ্রই বাংলাদেশের বিমানের যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিব এবং আমরা আশা করব প্রবাসীদের সুবিধা এবং অন্যান্য সামগ্রিক দিক বিবেচনা করে এই ফ্লাইটটি চালু থাকবে। ফ্লাইট চালু রাখতে সরব সিলেটবাসীও বলছেন ফ্লাইট কমানো নয়, বাড়ানো প্রয়োজন। যে এই ফ্লাইটটি যদি বন্ধ করার পায়তারাও করা হয় বা চিন্তা ভাবনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের থাকে, তাহলে একটু কনসিডার করে সিলেটি প্রবাসীদের সাহায্যার্থে এই ফ্লাইটটি চালু রাখা প্রয়োজন। বিমানের এক শ্রেণীর অসাধু কর্মকর্তাদের তাদের কূটকৌশল, তাদের অপকৌশল এবং বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীদের লাভবান করে দেওয়ার তাদের যে একটা অপতৎপরতা আমরা বিগত দিনগুলোতে দেখেছি, সেটির ধারাবাহিকতায় এই এখনকার যে ষড়যন্ত্র সেটির দিকেই তোমরা যাচ্ছেন। যদিও ফ্লাইট বন্ধ হওয়া বা কমানোর কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে কর্তৃপক্ষ বলছে এপ্রিলে হজ ফ্লাইট থাকায় এই রুটে টিকিট বিক্রি বন্ধ রয়েছে। কবে থেকে টিকিট বিক্রি শুরু হবে তা জানানো হবে। না, এরকম কোনো সিদ্ধান্ত এখনো হয় নাই। বন্ধ করে দিবে সেটা না, আমাদের কিছু সামনে হজ টজ আছে, তো এই জন্য আপাতত একটু বন্ধ রাখছে সেল করা, আর বিভিন্ন রকমের ইয়ে চলতেছে। বর্তমানে প্রতি সপ্তাহে সরাসরি সিলেট ম্যানচেস্টার রুটের 2টি ও হিথ্রো বিমানবন্দরে 4টি ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ বিমান। সময়ের সাথে বাড়ছে প্রবাসীর সংখ্যা, সেই সাথে পর্যটনে অপার সম্ভাবনাময় সিলেটে তৈরি হচ্ছে বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র। আর প্রবাসী নতুন প্রজন্ম আগ্রহী হচ্ছেন সিলেটে বিনিয়োগে। এমন বাস্তবতায় আন্তর্জাতিক বিভিন্ন রুটে বিমান চলাচলের কলেবর বৃদ্ধির দাবি সংশ্লিষ্টদের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। প্যাভিলিয়ন তৈরির তোড়জোড় ছাড়াও ছাত্র জনতার আন্দোলনের আদলে সাজানো হচ্ছে মেলার মূল থিম। থাকছে শহীদ আবু সাইদ ও মীর মুগ্ধ কর্নার। যুবকদের জন্য প্রস্তুত করা হচ্ছে ইয়ুথ প্যাভিলিয়নও। আগামী 1 জানুয়ারি থেকে শুরু হচ্ছে মেলা। নতুন বছরের শুরুতেই ঢাকা ও এর আশপাশের মানুষের বাড়তি আকর্ষণ থাকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘিরে। এবারও শহরের অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে মেলা। চলছে তারই প্রস্তুতি। স্টল ও প্যাভিলিয়ন তৈরিতে ব্যস্ত শ্রমিকরা। কোনো কোনো স্টলে চলছে রং ও সাজসজ্জা। তারপর শেষ মুহূর্তে করা হবে পরিচ্ছন্নতার কাজ। আমাদের কাজের অগ্রগতি প্রায় 90% ওকে, শুধু কালারের কাজগুলো বাকি আছে। তো এখানে আমাদের এখন সিলিং এর কাজ চলতেছে, বুট পার্টিশন এবং মেটালের কাজ চলবে। গত বছর এবার আমরা কাজ করে অনেক সুযোগ সুবিধা পাইতেছি, কোনো ঝামেলা নাই। ডেকোরেশনের কাজ, আপনার ওয়ার্ল্ডিং টোয়ার্ল্ডিং এগুলো মিলে আরো 3-4 দিন লাগবে। তো আয়োজকরা জানালেন এবারের মেলায় কিছু বাড়তি আকর্ষণ থাকছে। মূল থিম সাজানো হয়েছে জুলাই আগস্টের আন্দোলনকে ঘিরে। বঙ্গবন্ধু কর্নারের বদলে নতুন সংযোজন জুলাই চত্বর ইয়ুথ প্যাভিলিয়ন। ছাত্র জনতার যে আত্মত্যাগ, সেই মহান আত্মত্যাগের সম্মানার্থে এবছরই আমাদের নির্মিত হতে যাচ্ছে একটি ইয়ুথ প্যাভিলিয়ন। পাশাপাশি আমাদের থাকবে জুলাই চত্বর। অনেক মায়ের বুকের যে কান্না, সেটা হয়তো একটা প্রতিচ্ছবি হিসেবে এই জায়গাগুলোতে প্রতিফলিত হবে। মেলায় এবার অংশ নিচ্ছে 8টি দেশ। ছোট বড় মিলিয়ে প্যাভিলিয়ন ও স্টল থাকছে 362টি। গাড়ি পার্কিং ও নিরাপত্তার জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। এই বছর এখনো পর্যন্ত 7টি দেশের প্রেজেন্টেশন থাকবে এবং 13 থেকে 14টির মতো স্টল এখানে থাকবে। তার ভিতরে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থাকবে,
ভারতের স্টল থাকবে, পাকিস্তানের স্টল থাকবে, হংকংয়ের স্টল থাকবে। এবারের মেলায় স্টল বরাদ্দ ও টিকিট সংগ্রহ সবই অনলাইনে করা হচ্ছে। এই প্রবেশ টিকিটটা যাবে অনলাইনে। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামে উত্তরকাটলি সিডিএ আবাসিক এলাকায় 5 ঘন্টার আগুনে পুড়েছে 3টি ফার্নিচারের কারখানা ও কয়েকটি গ্যারেজ। রাত 2টার দিকে আবাসিক এলাকায় এই আগুন লাগে। মুহূর্তেই বাড়তে থাকে লেলিহান শিখা। খবর পেয়ে ঘটনাস্থলে একে একে পৌঁছায় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। 5 ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর 7টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, সিডিএ আবাসিক এলাকার 1 নম্বর রোডের পদ্মপুকুর পাড় এলাকায় বেশ কিছু ফার্নিচারের কারখানা, দোকান ও গাড়ির গ্যারেজ আগুনে পুড়েছে। তবে কিভাবে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা তদন্তের পর বলা যাবে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুজিবুল হক। মুজিব, এখন তো আগুন নিয়ন্ত্রণে, আগুন লাগার কারণ কি জানা গেছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কি জানাবেন? শান্তা, আগুন লাগার কারণ স্পষ্ট করে আসলে স্থানীয় এবং ফায়ার সার্ভিস কিছুই বলতে পারছে না। তবে কি ধারণা করা হচ্ছে, এটি যেহেতু ফার্নিচারের কারখানা, একে একে 3টি কারখানা এখানে পুড়েছে আগুনে। তো স্থানীয়রা যেটি ধারণা করছে, এখানে কেমিক্যাল থাকতে পারে এবং সেই কেমিক্যাল থেকেই এক ধরনের বিস্ফোরণ হতে পারে এবং সেই বিস্ফোরণ থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, সেটি আসলে তারা ধারণা করছে। আপনিও জানাচ্ছিলেন, আমরা এখানে এসে যতটুকু জানতে পেরেছি যে বেলা রাত 2টার পরেই মূলত আগুন লাগে এবং আগুন লাগার পরপরই এখানে আশেপাশে যে সমস্ত ঘরবাড়িগুলো রয়েছে সেই ঘরবাড়িগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। একে একে ফার্নিচার কারখানা 3টি পুরো একেবারে ছাই হয়ে গেছে, অবশিষ্টটুকু নেই এখানে। এর বাইরে আমি একটু দেখাতে চাই, এই পাশেই ভবনের যে ক্ষত চিহ্ন, সেটি নিশ্চয়ই আপনি দেখলে বুঝতে পারবেন যে আগুনের আসলে কতটুকু ভয়াবহতা ছিল। এখানে এই ভবনটির যে সমস্ত কাঁচ, জানালা বা দেয়াল, পাইপ লাইন থেকে শুরু করে বিদ্যুতের লাইন সব কিছুই কিন্তু ভস্মীভূত হয়ে গেছে। অর্থাৎ এক ধরনের আগুনের তাণ্ডব লীলা এখানে চলেছে। তবে স্থানীয়রা এখানে বা ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা যেটুকু জানতে পেরেছি, এখানে আগুন নেভানোর একটু দেরি হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। বিশেষ করে পানির এক ধরনের স্বল্পতা ছিল এবং ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকা এবং এখানে আগুন নেভাতে কাজ করার যে প্রক্রিয়া বা যে জায়গাটি যে কাজগুলো করার স্মুথলি হওয়ার কথা, অর্থাৎ সেটি স্বাভাবিকভাবে তারা করতে পারেনি। ফলে আগুনের তীব্রতা আরও বাড়তে থাকে, ফলে সেটি নেভানোর জন্য তাদেরকে আরও বেশি বেগ পেতে হয়। তবে এখানে স্থানীয়দের কিছু অভিযোগ রয়েছে যে এরকম একটি আবাসিক এলাকার মধ্যে এই ধরনের কারখানা আসলে করা হয়েছে, যেটি কোনোভাবেই কাম্য নয় এবং যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা এই ধরনের কারখানাগুলো করার অনুমোদন দেয় এবং তাদের ভূমিকা নিয়ে আসলে তারা এখানে প্রশ্ন তুলেছেন। তো সব মিলিয়ে এই 3টি কারখানায় মানে যেই সমস্ত পণ্য উৎপাদিত হতো, ফার্নিচার উৎপাদিত হতো, সেই সমস্ত পণ্য থেকে শুরু করে তাদের উৎপাদিত সব কিছুই আসলে নষ্ট হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে ফায়ার সার্ভিস এবং এখানে যারা আছেন তারা নিশ্চয়ই নিরূপণের পর আমরা জানাতে পারবো। মুজিব, আপনাকে ধন্যবাদ। উত্তরের জেলা পঞ্চগড়ে দেশে প্রথম চালু হলো ভূমি কর্পোরেট সেবা কার্যক্রম, যেখানে একই কক্ষে নিয়ে আসা হয়েছে উপজেলা ভূমি অফিসের সব কর্মকর্তাদের। এতে দ্রুতই মিলছে ভূমি সেবা। স্বল্প সময়ে এসব সাড়া পেয়ে খুশি সেবা গ্রহীতারা। তবে ইউনিয়ন পর্যায়ে জনবল কম ও সেবার মান নিয়ে অসন্তোষ রয়েছে তাদের। একসময় ভূমি সংক্রান্ত সেবা নিতে দিনের পর দিন উপজেলা ভূমি অফিসে ঘুরতে হতো সেবা গ্রহীতাদের। অদৃশ্য শক্তিতে আটকে থাকত প্রয়োজনীয় ফাইল। ভূমি সেবা গ্রহীতাদের এসব সমস্যার দ্রুত সমাধান ও আরও সহজীকরণে পঞ্চগড় সদর উপজেলা ভূমি অফিসে দেশে প্রথমবারের মতো চালু হয়েছে ভূমি কর্পোরেট সেবা। কারণ একটাই, একই কক্ষে বসবেন অফিসের সব কর্মকর্তারা। সেখানে বসেই সেবা কার্যক্রম সরাসরি তদারকি করবেন উপজেলা ভূমি সহকারী কমিশনার। এই পদ্ধতিতে প্রথমে হেল্প ডেস্কের সহায়তায় সেবাগ্রহীতাকে পাঠানো হচ্ছে নির্দিষ্ট ডেস্কে। এরপর একটি কক্ষের কয়েকটি টেবিল ঘুরেই সেবাগ্রহীতা শেষ করতে পারছেন জমির খারিজ, নামজারি সহ প্রয়োজনীয় সব কাজ। এর আগে আমরা খারিজ করেছিলাম, তাতে অনেক প্রভাবিত হয়েছিল। এবারে সুন্দর সিস্টেম করছে একটা অনলাইনে, অনেকটা ঘোরা নেই, এখন জিনিসটা অনেকটাই সহজ হয়েছে। তবে ইউনিয়ন পর্যায়ে জনবল কম ও সেবার মান নিয়ে রয়েছে অসন্তোষ। আমি আজকে 3 মাস থেকে এখানে ঘুরতেছি, আজকে 9টার সময় আসে এখানে আসছি, এই কেবল ওনাকে আমি পাইলাম। যেখানে সরকারের কর্মকর্তা এবং কর্মচারী থাকার কথা 5 থেকে 7 জন, সেখানে অনলি 2 জন আছে।
নতুন পদ্ধতিতে বেড়েছে কাজের গতি। আগে যেমন কর্মকর্তা কর্মচারী বিভিন্ন রুমে বসতেন, সেক্ষেত্রে যারা সেবা নিতে আসতেন তারা বিভ্রান্ত হয়ে যেতেন, কিন্তু এই নতুন পদ্ধতি চালু করার ফলে তারা একই সময়ে সকলের সঙ্গে কাঙ্ক্ষিত সেবাটা স্বল্প সময় পাচ্ছেন। ভূমি সংক্রান্ত সকল সেবা আরও সহজীকরণে গ্রহণ করা হয়েছে নানা পরিকল্পনা। এসেছিলেন তার রুম থেকে বসে ভূমি সেবার সাথে সম্পর্কিত যে সহকর্মীরা আছেন তারা ঠিকমতো সেবাটি প্রদান করছেন কিনা, মানুষকে দীর্ঘক্ষণ বসে রেখেছেন কিনা, সহজেই তার রুম থেকে তিনি এটি অবজার্ভ করতে পারবেন। ভূমি সহকারী কমিশনারের কক্ষে চলছে জমি সংক্রান্ত নানা সমস্যার শুনানি। অভিযোগ থাকলে দ্রুতই জানাতে পারছেন সেবাগ্রহীতারা, পাশাপাশি ডিজিটাল স্ক্রিনে পাচ্ছেন প্রয়োজনীয় সব তথ্য। ডিবিসি নিউজ ডেস্ক। ভাঙনের ঝুঁকিতে থাকা কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়ক সহ 3টি ইউনিয়নের জনপদ রক্ষায় 33টি প্যাকেজের মধ্যে 18টি প্যাকেজের কাজ এগোলেও বাকি 15টির কাজ এখনও শুরুই করতে পারেনি কর্তৃপক্ষ। বাতিল হওয়া 7টি সহ 15টি প্যাকেজের কাজের পুনঃদরপত্র আহ্বানের টেন্ডার হলেও সিদ্ধান্তহীনতায় আটকে গেছে কাজ। জটিলতা কাটিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নের তাগিদ এলাকাবাসীর। পদ্মা নদীর ভাঙন হতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালিবাড়িয়া এবং কুমারখালী উপজেলার কোমরকান্দি এলাকার রক্ষা প্রকল্পের টেন্ডার গত এপ্রিল মাসে খোলা হয়। প্রকল্পের খরচ ধরা হয় 1472 কোটি টাকা। 33টি প্যাকেজের মধ্যে আওয়ামী লীগ সরকারের সময় গত জুনে 25টি প্যাকেজের দরপত্র আহ্বান করা হয়। বাকি 8টি কাজ জুলাই মাসে দরপত্র যাচাই বাছাই শেষে কাজ পায় 18টি গ্রুপ। তবে পুনঃদরপত্র আহ্বান করা 15টি প্যাকেজের কাজ নভেম্বর মাসে খোলা হলেও সিদ্ধান্তহীনতায় আটকে গেছে। কন্ট্রাক্টর নাকি বালি অসমভাবে কাজ করতে পারছে না, তো বালিও সরকারি, কাজও সরকারের। এমন ভাঙা ভাঙছে আমাদের বসত বাড়ি পর্যন্ত আর কিছু এখানে থাকবে না। এদিকে 18টি গ্রুপ কাজ করলেও 15টি প্যাকেজের 672 কোটি টাকার বাকি কাজ না হওয়ায় শঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। কুষ্টিয়া থেকে ঢাকা পর্যন্ত যে রোড, সে রোডও হুমকির মুখে। এই সরকারের কাছে আমাদের অনুরোধ যে আপনারা এই গ্রামকে রক্ষা করেন। একযোগে সবগুলো প্যাকেজে কাজ যদি শুরু করতে না পারি তাহলে কি হবে, একটা জায়গায় কাজ হচ্ছে, একটা জায়গায় কাজ হচ্ছে না, তাহলে যে জায়গায় কাজ হবে না সেই জায়গাটা ভেঙে যাবে। সে জায়গা ভেঙে গেলে আমার এই ভাঙনটা কিন্তু রোধ হলো না। তা আমরা স্থায়ীভাবে একটা রোধ চাচ্ছি। এদিকে ঠিকাদার নিযুক্ত না হওয়ায় যথাসময়ে কাজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন কর্মকর্তারা। 15টা প্যাকেজ বাকি আছে, এটা খণ্ডিত অংশ অবস্থায় আছে। 11 নম্বর প্যাকেজটা সেটা বাকি পড়ে আছে এই টেন্ডার প্রক্রিয়ার জটিলতার কারণে। খণ্ডিত অংশ যদি এভাবে টেন্ডার জটিলতার কারণে পড়ে থাকে, সেক্ষেত্রে এলাকা ভাঙনের সম্মুখীন আরও বেশি হতে পারে। যথাসময়ে কাজ শুরু না হলে আগামী বর্ষায় মহাসড়ক অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কার কথা জানান জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। দ্রুত সময়ে যদি ঠিকাদার সিলেক্ট করা যায় বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে সিদ্ধান্ত আসুক, যদি কাজ বাস্তবায়ন না করা হয়, তাহলে আমাদের যে পাবনা ঈশ্বরদীর মহাসড়ক সেটা ঝুঁকির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। পদ্মা নদীর 10.53 কিলোমিটার এলাকা জুড়ে বাঁধ নির্মাণ হবে এ প্রকল্পের আওতায়। ডিবিসি নিউজ ডেস্ক। নাটোরের বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ভেজাল খেজুর গুড় তৈরিতে ব্যবহৃত রাসায়নিক ও ক্ষতিকর উপাদান। আর এসব কেনার কথা অকপটে স্বীকারও করেছেন গাছিরা। এতে স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। ভেজালের এমন ছড়াছড়ি পরও ভূমিকা নেই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের। খেজুর গুড় তৈরিতে নাটোরের সুনাম দেশ জুড়েই। শীত মৌসুমের শুরু থেকেই জেলার আড়তগুলোতে শুরু হয় পাটালি গুড়ের জমজমাট বেচাকেনা। তবে কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় নানা ধরনের রাসায়নিক ও রং মিশিয়ে তৈরি করছে ভেজাল গুড়। এজন্য আড়তের পাশেই বিক্রি হচ্ছে কেমিক্যাল, নোংরা চিনি এবং ভারতীয় গোখাদ্য মোলাসেস। গাছিরাও প্রকাশ্যে কিনে নিচ্ছেন এসব উপাদান। একটু সাদাটি কালার একটু না হয় তাহলে কেউ কিনতে চায় না, একটু নরম হলে দামটা কম দেয় আমাদের। এই জন্য হালকা পাতলা চিনি দিই আমরা। পাইকারের কাছে কিনে নিয়ে আসি, আমরা খুচরাভাবে গৃহস্থর কাছে বিক্রি করি। বেলা 2টা-3টা পর্যন্ত গাছ লাগায়, তারপরের দিন সকাল ভোর 4টার সময় রস পাড়ি নিয়ে আসি রস জাল করে গুড় বানাই। আমরা খেজুর গাছের গুড় অরিজিনাল গাছ লাগাই, সেই গাছের গুড় বিক্রি করি। এদিকে রাসায়নিক মিশ্রিত এসব ভেজাল গুড় খেয়ে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কায় ক্ষুব্ধ এলাকাবাসী। এই গুড়টা সাধারণত ইন্ডিয়া থেকে গোখাদ্য হিসাবে টিন আসে, টিনের থেকে তৈরি করা, কিন্তু এখানে লোকাল প্রশাসন নীরব থাকে। এই গুড় মানবদেহের জন্য অনেক ক্ষতিকর। এত কিছুর পরেও এখানকার খেজুরের গুড় খাঁটি বলে দাবি আড়ত মালিক সমিতির। এই মার্কেটে মোটামুটি ধরে নেন যে 95 ভাগই ভালো গুড়। আমরা মোটামুটি এই বাজারের মান
বজায় রেখে আমরা গুড় কেনার চেষ্টা করি। আমরা সব সময় তাদেরকে ভালো পরামর্শ দিই যে এটা যাতে ভেজাল মুক্ত গুড় হয়, ভেজাল মুক্ত গুড় আমরা কিনিও না। যদি কেউ কোনো কিছু করে সেক্ষেত্রে আমরা ওই আড়তদার হিসাবে তাদেরকে বয়কট করি, তাদের গুড় নিয়ে ফিরাই দিই। ভেজাল প্রতিরোধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের। এ বিষয়ে মুখ খুলতে রাজি নন কেউ। খেজুর গুড়ে প্রকাশ্যে ভেজাল মিশিয়ে জনস্বাস্থ্যের ক্ষতি করা অসাধু গাছি এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি ভোক্তাদের। ডিবিসি নিউজ ডেস্ক। দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে পাবনা সুগার মিলের যন্ত্রপাতি সহ কোটি কোটি টাকার সম্পদ। কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে শ্রমিক ও কর্মচারীরা। কমেছে আখের আবাদও। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর মিলটি চালুর স্বপ্ন বুনছেন মিলের শ্রমিক, কর্মচারী ও স্থানীয়রা। একসময় পাবনার সুগার মিল ঘিরে ছিল ব্যাপক কর্মচাঞ্চল্য। শ্রমিক, কর্মচারী, চাষিদের কোলাহলে মুখর থাকত পুরো এলাকা। সেখানে এখন শুধুই নিস্তব্ধতা। এ অবস্থা শুরু 2020 সালে। শিল্প মন্ত্রণালয় দেশের কয়েকটি চিনিকল বন্ধের সাথে পাবনা চিনিকলের আখ মারাই বন্ধ করে দেয়। মারাই বন্ধের পর থেকে এ অঞ্চলে প্রায় বন্ধ হয়ে যায় আখ চাষ। বেকার হয়ে পড়েছে মিলটির 750 শ্রমিক, কর্মচারী। কাজ নেই মিল সংশ্লিষ্ট স্থানীয়দের অনেকের। বেকার লোকগুলাই এই এখানে খাটতো, দোকানপাট, হাট বাজার সবই চলতো। আমরা কর্ম করে খাইতাম, এখন কর্ম নাই, একদম বেকার ঘুরে বেড়াচ্ছি। আকুল আবেদন যাতে পাবনা সুগার মিলটা যাতে চালু হয়, অনেকগুলা মানুষের কর্মসংস্থান হবে। চিনিকলটি বন্ধের জন্য আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের দোষারোপ করেন কর্মচারীরা। এটি যদি বিভিন্ন আমলা মন্ত্রী ওরা যদি বিটকেট টাকা মারে বিদেশে, কানাডা, এদেশে ওদেশে বাড়ি করতেছে, আর এই চিনি মিলের অবস্থা, চিনির দিকে নজর নাই, চিনি মিলের দিকে নজর নাই, কর্পোরেশনের দিকে নজর নাই। সরকারি যারা আমলা ছিল বাজারে কম দাম দিয়ে 6 লাখ করতো, এভাবে আমাদেরকে ওইটা পলিসি লস। বন্ধ থাকলেও রক্ষণাবেক্ষণে মিলটিতে কর্মরত আছে 56 জন শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা। মাসে খরচ হচ্ছে 10.5 লাখ টাকা। শিগগিরই মিলটি চালুর বিষয়ে আসার কথা জানালেন কর্তৃপক্ষ। নতুন সরকার আসার পর থেকে এই মিলটি চালুর ব্যাপারে আবার কিছুটা উদ্যোগী হচ্ছেন এবং ইতিমধ্যে 2টি চিনিকলের ব্যাপারে বেশ অগ্রগতি হয়েছে চালুর ব্যাপারে। 1997-98 সাল থেকে বাণিজ্যিকভাবে উৎপাদনে যায় পাবনা সুগার মিলটি। সে সময় দৈনিক আখ মারাই করার সক্ষমতা ছিল 1500 মেট্রিক টন। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা। আজ শুরু হচ্ছে 4 ছক্কার ধুন্ধুমার আসর বিপিএল। এবারের আসরে বিগত আসরগুলোর চেয়ে থাকছে বেশ কিছু নতুনত্ব। প্রথমবারের মতো যুক্ত হয়েছে অনেক বিদেশি ক্রিকেটার, আম্পায়ার, ধারাভাষ্যকার।